ক্লাসের টপিক ছিল যেগুলো তাদের ভিতরে থেকে আমি দুইটা টপিক তোমাদের কভার করতে পারিনি। একটা ছিল টোকেন এবং আরেকটা ছিল কমেন্ট। সে দুইটা জিনিস আমি প্রথমে দেখাবো, তারপরে আমাদের আজকের আউটলাইন গুলো বলি। স্পেসিফায়ার, হাউ টু অ্যাসাইন ভ্যালু, তার আগে আমরা করবো অ্যাসাইনমেন্ট অপারেটরস, হাউ টু রিড ভ্যালু, কনস্ট্যান্ট কিওয়ার্ডস অ্যান্ড এট লাস্ট অপারেটরস। অপারেটরস এর ভিতরে অনেক কিছু আছে, তবু আমরা শুরু করবো ইনশাআল্লাহ আজকে। তো টোকেন দিয়ে শুরু করি। টোটাল 6 ধরনের টোকেন আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, টোটাল 6 ধরনের। তাদের ভিতরে হচ্ছে আইডেন্টিফায়ার, যেগুলোকে গত ক্লাসে আমরা দেখেছি, যেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যেমন ভেরিয়েবল নেম হচ্ছে আইডেন্টিফায়ার। ঠিক আছে, টোকেনের একটা পয়েন্ট বললো আমি আইডেন্টিফায়ার। সেকেন্ড হচ্ছে তোমার কিওয়ার্ড। আমরা জানি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টোটাল 32 কিওয়ার্ডস আছে। ঠিক আছে, টোটাল 32টা কিওয়ার্ড আছে এবং সেই 32টা কিওয়ার্ড আমাদেরকে সেভাবে আইডেন্টিফায়ার গুলো, কিওয়ার্ডস গুলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে ধ্রুবক, আমরা ফিজিক্স এর ক্ষেত্রে যেটা দেখছি সেটাই। এখানে হতে পারে কনস্ট্যান্ট ক্যারেক্টারস, হতে পারে কনস্ট্যান্ট ক্যারেক্টারস গুলোর ভিতরে হতে পারে যেমন ব্যাকস্ল্যাশ n, ঠিক আছে, ট্যাব, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছিল কনস্ট্যান্ট। অথবা আমি যদি ফিক্সড কোনো ভ্যালু দিয়ে দেই একটা প্যারামিটারে বা একটা ভেরিয়েবলে, যে এই ভ্যারিয়েবলটা, এই ভেরিয়েবলের মানটা ফিক্সড, তখন সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি। ফোর্থ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে একটা দড়ি যেখানে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি থাকে। যেমন 1 আর 1 এর সমষ্টি হচ্ছিল 2, কিন্তু a আর b এর সমষ্টি হচ্ছে ab। ঠিক আছে, তার মানে আমার নামের ভিতরে টোটাল 4টা ক্যারেক্টার আছে, বা কোডের ক্ষেত্রে CODE, কোড, এই কোডে তোমার 4টা ক্যারেক্টার আছে। এই 4টা ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে কোড। আর ইন্ডিভিজুয়ালি CODE, ইন্ডিভিজুয়ালি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। তাহলে বললাম কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, এবং কি বললাম এটা লাস্টে, বলো তো? স্ট্রিং। স্ট্রিং। ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। যাকে একজন তো অ্যাট লিস্ট পেলাম যে মনোযোগ দিয়ে শুনতেছে। স্ট্রিং, ঠিক আছে। তাহলে এই আচ্ছা স্যার, এই যে কি বলে ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং গঠিত হয়? সমষ্টি, হ্যাঁ, ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, তাহলে এই 4টা আমরা দেখলাম। হ্যাঁ, আমাদের পঞ্চম হচ্ছে হলো, যেটা 5 নম্বর পয়েন্ট আমাদের, সেটা হচ্ছিল সিম্বল। সিম্বল কিরকম? যেমন আমি এম্পারসেন্ট সাইন দেখবো, তারপরে প্যারেন্থেসিস দেখতেছি, কার্লি ব্রেস দেখতেছি, তাহলে আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছিল সিম্বল বা স্পেশাল ক্যারেক্টার, যেগুলোকে আমরা বলতেছি। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, যেটা আমাদের 6 নম্বর পয়েন্ট, সেই 6 নম্বর পয়েন্টটা হচ্ছে, কারো জানা আছে নাকি 6 নম্বর পয়েন্টটা কি? 6 নম্বর পয়েন্টটাই হচ্ছে আমাদের অপারেটরস। ঠিক আছে, এখন অপারেটরস এর আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। তার আগে আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, যে তোমরা অপারেটরস এবং অপারেন্ডের ভিতরে পার্থক্য জানো তো? কেউ আছো? নো স্যার। অপারেটর আর কি, যেগুলা যোগ বিয়োগ গুণ থাকে, এগুলো অপারেটর। আর অপারেন্ড বলতে বোঝায় এ বি ক্যারেক্টার গুলা। দ্যাটস ভেরি গুড। যেগুলো হচ্ছিল পাত্র, সেগুলো হচ্ছিল তোমার অপারেন্ড। অপারেন্ড বলতেছি মানে যেখানে তুমি মানগুলো অ্যাসাইন করে রাখতে পারতেছো। হ্যাঁ, অবশ্যই যে অপারেন্ড হইতে গেলে যে পাত্রই হইতে হবে তা না। অপারেন্ড তোমার হতে পারে, একটা ভেরিয়েবল ভ্যালু হতে পারে, যেমন 10 বা 20, এটা একটা অপারেন্ড হতে পারে। আর 10 যোগ 20 এর মাঝখানে যে যোগ চিহ্নটা আছে, এই যোগ চিহ্নটা হচ্ছে তোমার হলো অপারেটর। ঠিক আছে, বা যোগ বিয়োগ, এরকম অনেকগুলো অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে। এই অপারেটর গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমরা টোকেনের 6টা পয়েন্ট জানলাম, যে প্রথম হচ্ছে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, তারপরে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে স্ট্রিং। 5 নম্বরে ছিল আমাদের কি ছিল বলতো? সিম্বল। আর 6 নম্বরে অপারেটর। এই 6টা টোকেন আমরা দেখে ফেললাম, এগুলা সম্পর্কে আমরা জানবো। সেকেন্ড হচ্ছে হলো কমেন্ট। ঠিক আছে, তার আগে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করতেছি, একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। এখানে
যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ a প্লাস বি, a প্লাস বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, এখানে এই যে প্লাস এবং এই ইকুয়াল এগুলো হচ্ছে আমাদের অপারেটরস। আর এ বি সি, অথবা এখানে যদি আমি 20 দিতাম তাহলে এই 20 বি এ এগুলো হচ্ছে আমাদের অপারেন্ট, আর এই ইকুয়াল সাইন, এই প্লাস সাইন এগুলো হচ্ছে আমাদের অপারেটরস। এই ইকুয়াল সাইনকে আমরা আর ইকুয়াল সাইন বলবো না, এটার একটা নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছিল অ্যাসাইনমেন্ট অপারেটর, যেখানে আমরা অ্যাসাইন করে থাকি। শুধুমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর এই একটাই না, আরো আছে, আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে একটা, এই ইকুয়াল সাইনটা। ঠিক আছে, তাহলে আমরা কমেন্ট দেখি। কমেন্ট কি আমি তোমাদেরকে একটু বলি, আমি কোড বক্সে একটা কোড করি। সাপোজ ফাইলটা সেভ করে নেই। হ্যাঁ, আমাদের আজকে ছিল লাইভ ক্লাস 3, লাইভ ক্লাস 3 include stdio.h এর ফুল মিনিং কি কেউ একজন বলবা? স্ট্যান্ডার্ড Standard input output. That's very good, that's very good. ঠিক আছে, তো আমি দেখো এখানে একটা স্ট্রাকচার লিখছি, যেটা কিনা সি প্রোগ্রামের স্ট্রাকচার। তো আমি এখানে যদি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তোমরা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই না? Yes, sir. হ্যাঁ, যদি আমি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে সেটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট মানে হচ্ছিল শুধুমাত্র ওই লাইনই দেখা যাবে। যেমন আমি এটাকে এখানে লিখে দিলাম হেডার ফাইল। এই কমেন্ট গুলো তোমার কোডে কোনো ইফেক্ট করবে না, কিন্তু এই কমেন্ট গুলো কেন ব্যবহার করা হয় আমি সেটা বলি। তুমি যখন সফটওয়্যার কোম্পানিতে জব করবা, তুমি কিন্তু একা একটা প্রজেক্টে কাজ করবে না, একটা প্রজেক্টে অনেকেই কাজ করবে। ডে শিফটে একজন কাজ করবে, নাইট শিফটে একজন কাজ করবে, তুমি একটা প্রজেক্টে কাজ করতেছো। তো এখন সে কিভাবে জানবে যে তুমি কোন ফাংশনটাকে কিসের জন্য ডেভেলপ করে রাখছো, যদি সেখানে 100-এর বেশি ফাংশন থাকে? তো এই জন্য সবসময় ফাংশন গুলো লেখার ক্ষেত্রে, ভেরিয়েবল গুলো লেখার ক্ষেত্রে একটা টেন্ডেন্সি মেনটেন করা হয়, সেটা হচ্ছিল নেমিং কনভেনশন এবং মিনিংফুল নেম ব্যবহার করা হয়। ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন আমি যোগ করার পাত্র, যদি আমি a প্লাস বি যোগ করে একটা পাত্রে রাখতেছি, তাহলে সেই পাত্রের নাম দিচ্ছি আমি সাম। কেন? পরবর্তীতে যেন আমি বুঝতে পারি যে এই সাম হচ্ছে যোগ করে এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো মিনিংফুল নেম। তো অ্যাজ ইউজুয়াল মনে করো যে ওই আমরা যে কমেন্ট গুলো দিচ্ছি, এই পুরো ফাংশনটা কেন ব্যবহার করছি আমি, সেটা রাইট সাইডে কমেন্ট দিয়ে লিখে রাখি। অনেক সময় আমাদের সিঙ্গেল লাইন কমেন্টটা হয় না, আমাদের মাল্টিপল লাইন কমেন্ট করতে হয়, যে এক লাইনে সে বুঝাইতে পারতেছে না যে এটা কেন, এটা হেডার ফাইল কেন, তখন আমাদেরকে যেটা করতে হয় মাল্টিপল লাইন কমেন্ট করতে হয়। মাল্টিপল লাইন কমেন্ট তুমি কিভাবে করবা? ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দিয়ে শুরু করতে হয়, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দিয়ে। আমি বলে দিচ্ছি, মনে করো আমার সোনার বাংলা, আমি তোমায়, মনে করে যে ইন্টার দিলাম, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, তো এই যে আমি একের অধিক বা আরো যদি আমি লিখি, ঠিক আছে, আরো অনেক কিছু লিখলাম, তো এইগুলো হচ্ছিল আমাদের একের অধিক লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দেওয়ার যে কারণে যেটা হয়েছে, আর বাদ বাকি পরবর্তীতে যত লাইনই আসবে সবগুলো কমেন্টের ভিতরে চলে যাবে। তাহলে এই কমেন্ট ট্যাগটা শেষ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে কি করছিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দিয়েছিলাম, ঠিক এর উল্টাটা করতে হবে আমাদেরকে স্টার এবং এই ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা করছি ঠিক তার উল্টাটা যদি আমি করে দিই, দেখো পরবর্তীটুকু আবার কালার হয়ে গেছে, তার মানে এইটুকু এখন আর কমেন্টের ভিতরে নাই। এবং এই কমেন্ট কখনো কোডের ভিতরে কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এই কমেন্ট হচ্ছে তোমার বোঝার জন্য। যেমন আমি এখানে লিখলাম হ্যালো, ঠিক আছে, এই হ্যালো লিখে আমি যদি এটাকে রান করি, দেখো এখানে হ্যালো চলে আসলো, কিন্তু আমার ভিতরে যে কমেন্টটা ছিল সেই কমেন্টটা কিন্তু কোনো ইফেক্ট করে নাই। যদি আমার এখানে আসতে একটু লোড নিচ্ছে, কারণ আমার একই সাথে অনেকগুলো টাস্ক বার অনেক কিছু ওপেন করা আছে। ঠিক আছে, এটা একটু কেটে দিয়ে আবার একটু রান করি, কারণ এই প্রোগ্রামগুলো কিন্তু সাধারণত আমাদের র্যামে রান করে, তোমরা জানো তো। এই প্রোগ্রামগুলো র্যামে রান করে বিধায় আমাদের র্যামে যদি অন প্রসেসিং অনেকগুলো টাস্ক থেকে থাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করা, এক্সেল ওপেন করা, ঠিক আছে,
দুইটা ব্রাউজার ওপেন করা আছে, এরকম অনেক কিছু ওপেন করা থাকলে এগুলো র্যামে আর কি আঘাত করে, আর কি র্যামে হিট করে। তো যার কারণে আর কি যদি এই যে আমরা কোড বক্সে কোড করতেছি এটাও তো র্যামে যাচ্ছে, র্যাম থেকে টাইম বের করে এক্সিকিউট করতে একটু সময় লাগে। এই কারণে কোড করার আগে এই জিনিসগুলো আগে থেকে চেক করবা যাতে এগুলো অফ করে নাও। ওকে, আমরা তাহলে একটা জিনিস তো অ্যাটলিস্ট ক্লিয়ার হলাম যে আমরা কমেন্ট মাল্টিপল লাইন কমেন্ট করতে পারবো, সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারবো, টোকেন নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এবার চলে আসি স্পেসিফায়ার, সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছাড়া তুমি পরবর্তী আর কোনো স্টেপই এখন আর বুঝবে না যদি এটা তুমি না বুঝো। আচ্ছা, আমি, ইজাজ, তাহমিদ, সুদীপ্ত, আরো সবাই যারা আছে, ঠিক আছে, এরা সবাই আমরা কি মানুষ, তাই না? এখন আমি যদি শুধু সুদীপ্তকে বা সুমাইয়া আজিজকে বা আরিত্য সম্পদকে যদি আমি এই মানুষ বলে ডাকি, ঠিক আছে, এই মানুষ এদিকে আসো, এই মানুষ এদিকে আসো, তাহলে কি সে উত্তর নিতে পারবে যদি একই সাথে সবাই থাকে? কিভাবে বুঝবে যে আমি তাকেই ডাকতেছি? ঠিক আছে, তো এই স্পেসিফায়ারটা হচ্ছে স্পেসিফাই করে দেয়, ঠিক আছে, ও মানুষ কিন্তু ওর নাম হচ্ছে রাকিবুল, ঠিক আছে, ও মানুষ, ওর নাম হচ্ছে সাদিক। তার মানে একটা মানুষ একটা গোষ্ঠী, কিন্তু প্রত্যেককে আলাদা করার জন্য প্রত্যেকের একটা নাম আছে, ঠিক আছে, যে ও মাহফুজা, ও মাহমুদুল, এই প্রত্যেককে আলাদা করার জন্য একটা নাম আছে, মানে স্পেসিফিক করতেছি আমরা। এই জন্য আমাদের এই যে ডেটা টাইপস যেটা আছে, প্রত্যেক ডেটা টাইপস এর আবার একটা স্পেসিফায়ার আছে। আমার কথাটা তোমরা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, যেমন আমি বললাম যে আমি হচ্ছে আবিদ, তার মানে তুমি আমাকে স্পেসিফিকলি বলতে পারতেছো যে হ্যাঁ উনি হচ্ছে আবিদ, তাহলে আমি আলাদা হয়ে গেলাম, ঠিক আছে, উনি হচ্ছে মিম, উনি আলাদা হয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেককে যেমন আলাদা করতেছি, এরকম ডেটা টাইপস কে প্রত্যেককে রিকগনাইজ করার জন্য আলাদা আলাদা স্পেসিফায়ার আছে। সেগুলো কি চলো একটু দেখা যায়, ঠিক আছে। আমি পরবর্তী নতুন স্ক্রিনে চলে যাই, যেখানে ওকে, যেমন আমরা স্ক্রিন পাচ্ছি ইন্টিজার, এটা হচ্ছিল এরপরে যারা থাকবে সব ইন্টিজার গোষ্ঠী, কিন্তু ইন্টিজারের সবাইকে আলাদা করার জন্য আমরা যেটা করব, স্পেসিফিক ভাবে চেনার জন্য একটা স্পেসিফায়ার ব্যবহার করি, সেটাকে আমরা বলি পার্সেন্টেজ ডি। এখন তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে যে ইন্টিজারের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি বা এর রূপক হচ্ছে পার্সেন্টেজ ডি, কিন্তু ডি দ্বারা কি বোঝায় কেউ জানো? ডেরিভেটিভ, হ্যাঁ বুঝিনি, একজন বলো। ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার, দ্যাটস ভেরি গুড অ্যান্সার, ঠিক আছে। এরকম আমরা তাহলে ইন্টিজারকে আলাদা করতে পারতেছি পার্সেন্টেজ ডি এর মাধ্যমে। এরকম ডাবলের জন্য স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এলএফ, এটা কিন্তু 1f না, ছোট হাতের এলএফ, অথবা এটা আইএফ না, এটা হচ্ছে এলএফ। তাহলে এলএফ এর ফুল মিনিং কি বলো? লং ফ্লোট। লং ফ্লোট। লার্জ ফ্লোট। লার্জ ফ্লোট না লং ফ্লোট? লং ফ্লোট। লং ফ্লোট। লং ফ্লোট, ওকে, দ্যাটস ভেরি গুড। লং ফ্লোট। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ এ ফ্লোট। ফ্লোট, পার্সেন্টেজ সি ক্যারেক্টার। ক্যারেক্টার। তাহলে আমরা কিন্তু প্রত্যেককে আলাদা করতে পারতেছি এবার, ঠিক আছে, যে ইন্টিজার, ডাবল ফ্লোট, ক্যারেক্টার আলাদা করতে পারতেছি। এখন এরা যেমন তুমি তোমার বাসায় যে এই মুহূর্তে বসে আছো, এই মুহূর্তে তুমি কি করছো? একটা জায়গা দখল করছো না? তুমি যে জায়গাটাতেই বসে আছো, যেমন আমি এই চেয়ারটাতে বসে আছি, তাহলে এই চেয়ারটা থেকে আমি জায়গা দখল করছি, ঠিক আছে। তো এরকম প্রত্যেক ডাটা আমাদের মেমোরিতে জায়গা দখল করে। আমরা জানি যে আমাদের মেমোরি কয় ধরনের বলো তো? আমাদের দুই ধরনের, হ্যাঁ দুই ধরনের, প্রাইমারি মেমোরি আর হচ্ছে হলো সেকেন্ডারি মেমোরি। আমাদের প্রাইমারি হলো সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, তো আমাদের এই যে ডাটাগুলো আমরা কোডে করতেছি, এগুলো স্টোর হচ্ছে প্রাইমারি মেমোরিতে। তো এরা প্রত্যেকে, আমি যেমন আমার এই চেয়ারটাতে আমি জায়গা দখল করছি, তুমি যেমন তোমার বাসায় যে কোনো একটা জায়গায় জায়গা দখল করছো, আমরা যখন কোড ব্লকসে বা কোনো জায়গায় আমরা লিখি আইএনটি বা ডাবল, তো এরাও না জায়গা দখল করে। কে কতটুকু জায়গা দখল করে? আগে তোমরা যদি কেউ বই পড়া শুরু করে থাকো, তাহলে দেখবে যে ইন্টিজার 2 বাইট জায়গা দখল করে লেখা আছে, কিন্তু ওই সময় কম্পিউটারের ম্যাক্সিমাম যখন ওই বইটা লেখা হয়েছিল, যারা এটা পড়ছো, তখন ওই সময় অপারেটিং সিস্টেমই ছিল 32 বিটের ম্যাক্সিমাম, মানে অলমোস্ট তুমি ধরতে পারো 90% অপারেটিং সিস্টেম সেগুলো ছিল 32 বিট। কিন্তু এখনকার ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেম কিন্তু 64 বিটের অপারেটিং সিস্টেম।
তো স্থান কাল পাত্রভেদে যেমন টেন্সের পরিবর্তন হয়, তো স্থান কাল পাত্রভেদে এখানে জায়গারও পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমার যদি 64 বিটের অপারেটিং সিস্টেম থেকে থাকে তোমার মেশিনে, তাহলে সে তোমার জায়গা দখল করতেছে 4 বাইট, দ্যাট মিনস 32 বিট। আগে 16 বিট জায়গা দখল করতো, এখন 64 অপারেটিং সিস্টেমের ভিতরে 4 বাইট জায়গা দখল করে। এই 4 বাইটের সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে, তুমি 4 বাইট মানে 32 বিট, এই 32 বিটে তুমি সর্বোচ্চ 2147483647 তুমি এত বড় লার্জেস্ট সংখ্যা নিয়ে একটা ইন্টিজারে ক্যালকুলেশন করতে পারবা। তার মানে ইন্টিজারের একটা পাত্রে তুমি সর্বোচ্চ এত বড় সংখ্যা রাখতে পারবা। বা ইন্টিজার নিয়ে যদি তুমি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যাই করো না কেন, তার রেজাল্ট কে অবশ্যই এইটুকুর ভিতরে থাকতে হবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ইন্টিজারের লিমিট 2^32 - 1, যেটা কিনা 2147483647 10টা ডিজিট আছে। এই কারণে আমরা অনেক সময় বলি, বা তুমি যখন প্রবলেম সলভ করা শুরু করে দিবা, তখন দেখবে যে ইন্টিজারের লিমিট দেওয়া থাকবে, যে তোমার রেজাল্টটা 10^9 এর বেশি হওয়া যাবে না। 10^9 এর বেশি হওয়া যাবে না, এর মানে হচ্ছে ওই 2147483647 এটাকে ক্রস করা যাবে না, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। অনেক সময় দেখবা তোমার রেজাল্ট মিলতেছে, আউটপুট মিলতেছে, সবই হচ্ছে, কিন্তু অনেক ছোট্ট করে আউটপুটের আগে লিখে থাকে যে your result cannot exceed 10^9 or your result cannot exceed the limit of integer। তো এই ক্ষেত্রে ওই সময় আমাদের মডিফায়ার ইউজ করতে হয়। এখন মডিফায়ার কি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, একটু মনে রাখো, আমিও লিখে রাখতেছি মডিফায়ারটা কি, এটা আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে। তো এই পর্যন্ত। এখন যদি এটা বলে থাকে যে অ্যাকসেপ্ট করতে পারবে না, অবশ্যই তোমাকে ইন্টিজার ব্যবহার করতে হবে, আর এর লিমিট হচ্ছে এটা। তো সিমিলারলি ডাবলের ক্ষেত্রে, ডাবল আমি বলেছিলাম কিন্তু যে ইজাজ অনেক খায়, 15 প্লেট 15.5 প্লেট ভাত খায়, ঠিক আছে। তো এটা জায়গা দখল করে তোমার 8 বাইট। তাহলে 1 বাইটে তোমার যদি তোমার 8 বিট হয়, তাহলে 8 বাইট সমান কত বিট? 64 বিট। 64 বিট, ঠিক আছে। সিমিলারলি তোমার ফ্লোর জায়গা দখল করে 4 বাইট, ঠিক আছে। তার মানে এটা 32 বিট। এবং ক্যারেক্টার, ঠিক আছে, কেউ জানো ক্যারেক্টার কত বাইট জায়গা দখল করে? 1 বাইট। 1 বাইট, তার মানে হচ্ছে ক্যারেক্টার তোমার 8 বিট জায়গা দখল করে। এর কারণে তুমি ক্যারেক্টারের পাত্রে কেবলমাত্র একটা ক্যারেক্টারই রাখতে পারবা। কেবলমাত্র কয়টা ক্যারেক্টার রাখতে পারবা? একটা ক্যারেক্টারই রাখতে পারবা। এই ছিল আমাদের স্পেসিফায়ার এবং সাইজ, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকে জানলাম যে কে কতটুকু জায়গা দখল করে। এরা প্রত্যেকেই জায়গা দখল করে আমাদের মেমোরিতে, প্রাইমারি মেমোরিতে, ঠিক আছে, এই পরিমাণে। যখনই তুমি লিখতেছো এখানে, যে আমি যখনই এখানে লিখতেছি ইন্টিজার এ, ঠিক আছে, ইন্টিজার এ লেখা মানেই হচ্ছে তোমার হচ্ছে হলো অলরেডি মেমোরিতে আমি একটা এ নামক একটা বক্স ক্রিয়েট করছি, যে বক্সের সাইজ হচ্ছে 4 বাইট, এবং এই 4 বাইটে আমি সর্বোচ্চ এই সংখ্যাটাকেই রাখতে পারবো। আমরা এটাকে প্রমাণস্বরূপ একটা ফাংশন, একটা আছে, তোমার অপারেটর আছে, সেই অপারেটর দিয়ে আমরা দেখতে পারি, যেটার নাম হচ্ছে সাইজ অফ অপারেটর। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি যদি লিখে ফেলি %d\n সাইজ অফ, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছি int, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখতে পাবো, চলো দেখি। এই যে দেখো এখানে লেখা আসছে 4, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টা। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এখানে ডাবলেরটা দিয়ে দেখি আমি মিথ্যা বললাম কিনা, তোমরা একটু টেস্ট করে নেবা। ডাবল 8 বাইট ক্যারেক্টার দিয়ে দেখি আমি, ক্যারেক্টার দিলে দেখো 1 বাইট আসছে। এবার আমরা আরেকটা কাজ করি, এবার আমরা যেটা করি, ইন্ট এ নিলাম, কি নিলাম? এ নামক একটা পাত্র নিচ্ছি। এবার এখানে আমরা সাইজ অফ এ দিয়ে দিলাম, সাইজ অফ এ। এবার দেখি কি আছে, এবারও দেখো 4 বাইট চলে আসছে। তার মানে আমরা যখন ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করব, অপ্রয়োজনীয় কোনো ভেরিয়েবল আমি আমার কোডের ভিতরে রাখবো না, কারণ এরা মেমোরিতে জায়গা দখল করতেছে। আর আমি তোমাদেরকে কিন্তু প্রোগ্রামারের এফিসিয়েন্সি নিয়ে বলেছি যে অবশ্যই তোমাকে টাইম এবং স্পেস নিয়ে খুব ভালো খেয়াল রাখতে হবে। তাহলে আমি মনে করি তোমাদের টোকেন, কমেন্ট এবং স্পেসিফায়ারের ভিতরে কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে আমি পরবর্তী স্টেপে যাব।
যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা করতে পারো। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপ, হাউ টু অ্যাসাইন ভ্যালু। ঠিক আছে, তো অ্যাসাইন ভ্যালু বলতে যেটা বোঝায় যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমি ব্যবহার করব এবং 10 দিয়ে দিব। ঠিক আছে, বা 10 দিব, আমি 20 দিব বা 30 দিব, যেটাই আমি দিই না কেন সেটা হচ্ছে অ্যাসাইন করা। অ্যাসাইন করলাম কার ভিতরে? এ নামক একটা পাত্রের ভিতরে। ঠিক আছে, তাহলে এই বলতে এই 10 মানটা হচ্ছে এর জন্য একটা ভ্যালু। ঠিক আছে, তা আমি যেরকম চাই বি এর জন্য বি নামক একটা ভেরিয়েবল দিলাম, সেখানে আমি দিলাম 100। ঠিক আছে, সি নামক একটা ভেরিয়েবল দিলাম আমি, সেখানে আমি দিলাম 200। ঠিক আছে, আমি দিলাম 200 ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটা পাত্র নিয়েছি, তিনটা ইন্টিজার টাইপের এবং প্রত্যেকের আলাদা আলাদা একটা মান আছে। এখন এই ক্ষেত্রে একটু একটা জিনিস তোমাদেরকে আমি বলি, প্রিন্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, তার ক্লাসটা শেষ হলে ভিডিও লিংকটা ক্লাসরুম, ওকে ঠিক আছে, অবশ্যই দিয়ে দিব আমি। তবে তোমরা দেখো না, আমি দেখছি তোমরা যে ভিডিও দিই আমি, তোমরা দেখো না। ওকে, যেটা বলতেছিলাম, ফরগেট ইট, আমরা তিনটা পাত্র নিয়েছি, তিনটা পাত্র ডিক্লেয়ার করছি। এখন প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে যেটা করতে হবে, প্রথমে প্রিন্টএফ কিওয়ার্ড, কিওয়ার্ড না ফাংশনটা লিখতে হবে, তারপরে প্যারেন্থেসিস দিতে হবে। এরপরে এই তিনটা সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার রূপক বা স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার রূপক। তাহলে এই একটা পার্সেন্টেজ ডি দ্বারা বোঝায় আমি একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। এরপরে ডাবল কোটেশনের পরে আমাকে কমা অপারেটর ব্যবহার করতে হবে। এখন অনেকে আমরা যেটা করি, এখানে 10 দিয়ে দিই। ঠিক আছে, এখানে 10 দিয়ে দিলে ঠিক আছে, এখানে 10 প্রিন্ট করে, বাট আমরা এখানে 10 কেন দিব? ঠিক আছে, আমরা এখানে আমাদের পাত্রের নাম দিব কমা অপারেটর পরে। যেমন আমি দিলাম হচ্ছিল এ, তাহলে এ দিলে কি হবে? 10 প্রিন্ট হবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে দেই হচ্ছে হলো বি, বি দিলে কি হবে? তাহলে 100 প্রিন্ট হবে। তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেই। আমি যদি একটা লাইনের শেষে কার্সরটা রাখি, কার্সর মানে হচ্ছে যে মাউস, যেটা আমি সবাই লাইনের শেষে রাখি, রেখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখো তো কি হয়। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ডি প্রেস করছি, যার কারণে কি হয়েছে, এই লাইনের ডুপ্লিকেট আরেকটা লাইন ক্রিয়েট হয়ে গেছে এবং সেখানে আমি দিয়ে দিলাম সি, এবং আমি কার্সরটা শেষে রেখে আবার যদি কন্ট্রোল ধরে রেখে ডি প্রেস করি, লাইনটা আবার ডুপ্লিকেট হয়ে গেল। এখন এখানে দিয়ে দিলাম আমি এ। ঠিক আছে, এখন এদেরকে আমি যদি রান করি, দেখো এখানে ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে আউটপুট। ঠিক আছে, যে এখানে ভ্যালু আসছে প্রথমে 100, কারণ প্রথম ভ্যালুটা বি এর জন্য প্রিন্ট করছি, পরবর্তী ভ্যালু ভেরিয়েবলটা ছিল সি, 200 যার মান ছিল, এবং শেষেরটা হচ্ছিল 10। কিন্তু সব একত্রে লাগালাগি থাকার কারণে আমরা বুঝতে পারতেছি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছিল এদের মাঝখানে একটা করে স্পেস দিয়ে দিতে পারি। আমি যদি এদের শেষে পার্সেন্টেজ ডি স্পেসিফায়ারের পরে আমি যেটা করলাম, একটা করে স্পেস দিয়ে দিলাম, এবার দেখি কি হয়। এবার দেখো 10, 100, 200 চলে আসছে। ঠিক আছে, এবার আমরা যেটা করবো, আমরা এদেরকে পাশাপাশি দেখতে যাচ্ছি না, আমরা একে অপরকে পরপর লাইনে দেখতে যাচ্ছি। সেজন্য আমাদেরকে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, স্পেশাল কনস্ট্যান্ট কিওয়ার্ড যেটাকে বলি আমরা, সেটা হচ্ছিল ব্যাকস্ল্যাশ। এটা খুব ভালো করে খেয়াল রাখবা। আমরা হয়তো বা কোড করার ক্ষেত্রে আমরা লিখি ব্যাকস্ল্যাশ, কিন্তু পরীক্ষার খাতায় যখন আমরা লিখি, পরীক্ষার খাতায় কিন্তু আমাদেরকে কোড করতে হয়। পরীক্ষার খাতায় আমরা যখন লিখি তখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ লিখি না, ব্যাকস্ল্যাশ লিখে খুব বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। এই জন্য একটু ভালো করে দিবা তোমরা এটা ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয় একটু খেয়াল করো, একটু রান করে দেখি। দেখো আমি প্রথম ভেরিয়েবলের পরে প্রথম ভ্যালুটা প্রিন্ট করার পরে আমি ব্যাকস্ল্যাশ এন দিছি, যার কারণে এর প্রথম লাইনের পরে থেকে কিন্তু নতুন লাইনটা জেনারেট হয়েছে। তার মানে আমি প্রথম লাইনে ব্যাকস্ল্যাশ এন দেওয়াতে প্রথম লাইনের আগে আসে নাই, পরে আসছে। ঠিক আছে, আমি যদি আগে দিতাম তাহলে কি হতো, আগে দিয়ে দিতে কি হয়। প্রোগ্রামিং মানে হচ্ছিল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে আগে দিলে দেখো এর আগে একটা নতুন ফাঁকা লাইন আসছে, তাহলে আমি দিছি দেখে একটা ফাঁকা লাইন আসছে, পরে দিলাম দেখে পরে একটা আসলো। তাহলে আমি এখানে যদি একটা দিয়ে দেই ব্যাকস্ল্যাশ এন, তাহলে দেখি কি হয়। ওকে, তিনটাই পরপর আসছে এবং উপরে একটা ফাঁকা লাইন আসছে। এই উপরের ফাঁকা লাইনটাকে যদি আমি দূর করতে চাই, তাহলে যে প্রথম স্পেসিফায়ার যেটা আমি দিছি এর পরের এটা কেটে দিলেই হবে।
অথবা আমি যদি চাই আমি প্রত্যেকটার আগে আরেকটা নতুন একটা লাইন দেখতে চাই। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছিল নিউ লাইন, মানে নতুন লাইন জেনারেটর। ঠিক আছে, তাহলে আমি যদি রান করি তাহলে দেখো প্রত্যেকটা লাইনের আগে একটা করে ফাঁকা আরেকটা লাইন আসছে। ঠিক আছে, এবং শেষেরটার পরে কিন্তু আসে নাই, কারণ আমি শেষের স্পেসিফায়ারের পরে কিন্তু ব্যাকস্ল্যাশ এনটা ব্যবহার করি নাই। তাহলে আমরা ব্যাকস্ল্যাশ এন এর ব্যবহারটাও কিন্তু একই সাথে শিখে গেলাম, যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করে, কিভাবে ভ্যালুকে প্রিন্ট করতে হয়, সেটাও আমি শিখে গেলাম। ঠিক আছে, এখন আরেকটি কিওয়ার্ড আছে ব্যাকস্ল্যাশ টি। চলো দেখি ব্যাকস্ল্যাশ টি দিলে কি হয়। তোমরা কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে না, এই ট্যাব বাটনটা প্রেস করলে কি হয় জানো, চারটা ঘর সরে যায়, দূরে সরে যায়। তোমার যে ইন্ডিকেশনে থাকে, যে অক্ষরেখায় থাকে, সেই অক্ষরেখা থেকে 4 ঘর দূরে সরে যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা রান করে দেখি। ব্যাকস্ল্যাশ টি দিলে দেখো এখানে 4টা ঘর আছে, 1টা 2টা এরকম করে মনে করে 4টা ঘর আছে। সেই 4টা ঘরে সে এখান থেকে দূরে সরে গেছে, এবং এটাকে তুমি চাইলে মেনটেন করতে পারবা। তুমি 4 ঘর পরে না দিয়ে তুমি 8 ঘর পরে দাও, 12 ঘর পরে দাও, এটা তুমি মেনটেন করতে পারবা সেটিংসে গিয়ে। আমি এটা এখন দেখাবো না, আমাদের অনেকগুলো টপিক বাকি, এবং আমি আজকে অনেক বেশি গল্প করে ফেলছি। ঠিক আছে, তো এই ব্যাকস্ল্যাশ কি দিলে যেটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ঘর করে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, 4টা ঘর করে কি ব্যাপার, ব্যাকস্ল্যাশ টি আমরা দিলাম, হলো না কেন বলো তো? ব্যাকস্ল্যাশ টি দিয়েছি, সেভ করে নেই নাকি আমি? ক্লাস এন এর আগে দিতে হবে না পরে দিতে হবে? আগে পরে তো কথা না, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আচ্ছা যাই হোক, আমরা পরেই দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ওকে, এখন চলে আসছে। আসলে বিষয়টা হয়ে গেছে কি জানো, এই ব্যাকস্ল্যাশ টিটা হইছে, এই যে ব্যাকস্ল্যাশ টিটা না আমরা এখানে যে দিছিলাম না, এটা হয়েছে, কিন্তু এটা কোথায় হয়েছে কেউ বলতে উপরে পারবে? ফাঁকা লাইনের ভিতরে, এই যে উপরে এখানে ফাঁকা লাইনের ভিতরে হয়েছে, এই যে ফাঁকা লাইন, এই লাইনের ভিতরে আগের লাইনে হয়েছে ভাই। টিটা হয়ে গেছে। এই কারণে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পাশে দিয়ে দেবো, এই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, এখন দেখো চলে আসছে। তো এইভাবে আমরা তাহলে দুইটা কনস্ট্যান্ট কিওয়ার্ড সম্পর্কে জানলাম, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ এন। ঠিক আছে, এরকম আরো কিছু আছে, আমি চাই তোমরা সেগুলো গুগল করো, যদি না করো তাহলে তোমাদের দেখো পরবর্তীতে দেখা হলে মাইট দিব। ঠিক আছে, যে পানিশমেন্ট দেবো তোমাদের জন্য। ওকে, তাহলে এগুলো তোমরা অবশ্যই গুগল করো, বাদ বাকি যে কয়টা আছে। আমরা তাহলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, কিভাবে ভ্যালু প্রিন্ট করতে হয় সেটাও দেখে ফেললাম। কিন্তু আমরা পরপর লাইনে না করে এক লাইনে যদি করতে চাই তাহলে কিভাবে করতাম, চলো আমরা সেটা দেখি। আমি জানি এই লেকচারটা হয়তো অনেকের জন্য বোরিং, কারণ এগুলো তোমরা পারো অলরেডি। ঠিক আছে, পার্সেন্টেজ ডি আমি 3টে স্পেসিফায়ার একত্রে লিখে ফেললাম। যেহেতু আমার এখানে 3টা ভেরিয়েবল আছে, আমি এখানে 3টে স্পেসিফায়ার লিখলাম, এবং স্পেস সেপারেটেড। এই যে মাঝখানে একটা স্পেস দেওয়া আছে, এটাকে বলা হয় স্পেস সেপারেটেড ইন্টিজার। স্পেস সেপারেটেড ইন্টিজার অনেক সময় তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আপনি যখন ইনপুট নেবেন ইউজারের কাছ থেকে তখন স্পেস সেপারেটেড ইন্টিজার ব্যবহার করবেন। আপনি যখন প্রিন্ট করবেন তখন অবশ্যই স্পেস সেপারেটেড ইন্টিজার ব্যবহার করবেন, এটা অনেক সময় বলে দেওয়া থাকে। অতএব এই জন্য তোমরা বাই ডিফল্ট সবসময় স্পেসটা ব্যবহার করবা, এতে কোডের ইন্ডেন্টেশনটা সুন্দর থাকে। তাহলে আমরা প্রথম ভেরিয়েবলটা লিখে ফেলি a, b, c। ঠিক আছে, তাহলে 3টা ভ্যালু দেখো স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট হয়ে গেল। অনেকেই ভাবতেছো যে স্যার আমি এখানে 3টা ভ্যালু নিছি, ঠিক আছে, কিন্তু আমি 3টা প্রিন্ট করতে চাই না, আমি 2টা প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তুমি চাইলে 2টাও প্রিন্ট করতে পারবে, সেক্ষেত্রে তোমার এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো তুমি এভাবে রান করতে পারবা 10, 100। না স্যার আমি আসলে এবি প্রিন্ট করতে যাচ্ছি না, আমি 10 আর 200 প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে কোনো সমস্যা নেই, এখানে আমি কমা অপারেটরের পরে এসি দিয়ে দিব, তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি 10, 200 প্রিন্ট করতে পারি। তোমাদের একটা জিনিস খুব ভালো করে বলে দিই, কম্পাইলার লাইন বাই লাইন কাজ করে, মানে আপডেট হয়, প্রতি লাইনেই আপডেট হয়। ঠিক আছে, আমার এখন স্পেসিফিক যাকে জিজ্ঞেস করব শুধু সেই আনসার দেবা।
ওকে, আমি শুধু যাকে জিজ্ঞেস করবো আমি কিন্তু আগেই বলছি, শুধু সেই অ্যান্সার করবা, কেমন? চিন্ময় ভৌমিক, আমি নামটা সঠিক বললাম কিনা জানি না। চিন্ময় ভৌমিক, তুমি বলো। স্যার এখানে স্যার মাত্র মাত্র জয়েন করলাম স্যার, আমি কিছু বুঝতে পারিনি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তীতে ভিডিওটা দেখে নিও। ফাহিম জি, স্যার। সুলতান, ফাহিম সুলতান আছো? প্রেজেন্ট। জি স্যার। ফাহিম সুলতান, তুমি কি আমাকে বলতে পারবা যে এখানে পার্সেন্টেজ দিয়ে যে এখানে এটা দিছি, এটা কার জন্য দিছি? এর জন্য দিছি। এর জন্য এই এর কত প্রিন্ট হবে? ভ্যালু 200 হবে 200 কত? 200 কেন? কারণ কেন? এটা নতুন করে আপডেট হয়ে যে এর ভিতরে নতুন মানটা রাখে। এক্স্যাক্টলি, কম্পাইলার অলওয়েজ যেটা করে, যদি তার আগের যে পাত্র আছে সেই পাত্রের মান যদি তুমি পরিবর্তন করে দাও, সে সবসময় আপডেট মান নিয়ে কাজ করবে। তাহলে সি এর মান কত প্রিন্ট হবে বলো তো? 5। 5 প্রিন্ট হবে। দ্যাটস ভেরি গুড অ্যান্সার। ওকে, ফাইন। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে কম্পাইলার লাইন বাই লাইন কাজ করে, মানে অলওয়েজ আপডেট মান নিয়ে কাজ করে। ওকে, ফাইন। এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, ক্যারেক্টার এগুলো সবই প্রিন্ট করে দেখতে পারবো না? তোমরা ডাবল এবং ফ্লোরটা প্রিন্ট করে দেখবা। আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমি নিলাম হচ্ছে 1 প্রিন্টের পার্সেন্টেজ সি ব্যাকস্ল্যাশ এন কমা C8। ওকে, আমি এবার যাকে কোশ্চেন করব সে অ্যান্সার করবে। ওকে, কাকে কোশ্চেন করব? রিশাত আছো? রিশাত নূর, রিয়াসাত, জি স্যার আছি। রিশাত और রিয়াসাত? স্যার রিয়াসাত। রিয়াসাত, ভেরি ডিফিকাল্ট। ওকে, রিয়াসাত আমাকে বলো এখানে কত প্রিন্ট হবে? স্যার এখানে 1 প্রিন্ট হবে। শিওর? স্যার এখানে সিএচ এর মান অ্যাসাইন করা তো আছে 1, তাহলে তো এখানে 1ই প্রিন্ট হবে। তুমি শিওর কিনা? আমি লক করে দিব। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন কত প্রিন্ট হবে? এখন দেখতে পাচ্ছ? এখন কত প্রিন্ট হবে বলো? স্যার 1 মিনিট, আমার একটু প্রবলেম হচ্ছে স্যার। স্যার 1 মিনিট। ওকে, স্যার এখানে হ্যাঁ স্যার, আগে তো সংখ্যা ইউজ করা যায় না, 1 তো আগে ইউজ করা যাবে না। আচ্ছা, সেটা তো ভেরিয়েবলের ক্ষেত্রে। এটা কি ভেরিয়েবল নাকি ভ্যালু? ও আচ্ছা। স্যার এখানে 1ই তো প্রিন্ট হবে। 1A প্রিন্ট হবে, তাই না? কত প্রিন্ট হবে বলো? স্যার 1ই হবে, 1 শুধু 1 হবে। আচ্ছা, যাই হোক, আমরা জানি যে ক্যারেক্টার শুধুমাত্র একটা ভ্যালু রাখতে পারে, কারণ ক্যারেক্টারের জায়গা দখল করার ক্ষমতা হচ্ছে 1 বাইট। আমি একটু আগে বলেছিলাম, এই যে এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি আমি 1 বাইট। তার মানে সে কেবলমাত্র তার পাত্রে একটা লেটার রাখতে পারবে, কিন্তু এখানে লেটার আছে কয়টা? 2টা। কিন্তু আমি একটু আগে যেটা তোমাদেরকে শিখাইলাম যে অলওয়েজ আপডেট মানটাকে সে তার ভিতরে রেখে দেয়। 1 এর পরে কিন্তু আসছে এ, তার মানে 1টা কিন্তু ওল্ড হয়ে গেছে, তাহলে এর পরবর্তীতে আপডেট মানকে এ। তাহলে আমি যদি এখানে রান করি, আমার এখানে আউটপুট আসবে অ্যাকচুয়ালি এ। আমি যদি এখানে 1 A B C দেই, তাহলে সর্বলাস্ট আপডেট যেটা আমার সেটা প্রিন্ট হবে। এখানে সর্বলাস্ট আপডেট কে সি, তার মানে এই বাদ বাকি গুলো ভ্যানিশ হয়ে যাবে, কারণ ক্যারেক্টার তার পাত্রে কেবলমাত্র একটা বাইট জায়গা দখল করে এবং সে একটা ক্যারেক্টারই বা একটা লেটারই রাখতে পারবে। এই কারণে সবসময় সে আপডেটটা রাখবে। এখানে দেখো আউটপুট হিসেবে আসলো সি। তাহলে কম্পাইলার যে আপডেট লাইন বাই লাইন ওয়াইজ কাজ করে বা আপডেট ভ্যালু নিয়ে কাজ করে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। তাহলে এই ক্ষেত্রে প্রিন্ট করলে আমরা সবসময় আপডেট মান পাবো। এখানে যদি আমি তোমাদেরকে একটা কথা বলি, এখন এখানে আমি দিচ্ছি হলো 10। কত দিচ্ছি বলো তো? 10। এখন আমার কোশ্চেন হচ্ছে মুস্তাকিম ইসলাম আলিফের কাছে, যে এখানে তাহলে কত প্রিন্ট হবে? মুস্তাকিম ইসলাম আলিফ, এখানে Yes, sir. পার্সেন্টেজ সি, হ্যাঁ, এখানে সিএইচ এর মান কত প্রিন্ট হবে?
স্যার লাস্ট যে ইনপুটটা দেওয়া হয়েছিল ওটাই। লাস্ট ইনপুটটা কত এখানে? স্যার একটু প্রবলেম ছিল স্যার, মেবি 0 স্যার। তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে লাস্ট ইনপুটটা কিন্তু আসছে হচ্ছিল 0। ভেরি গুড। আচ্ছা, এখন বলো তো আলিফ, তাহলে এখন কত প্রিন্ট হবে? স্যার এখনো 0ই হবে স্যার। এখনো কি 0ই হবে? জি স্যার। ভালো করে খেয়াল করে দেখো। জি স্যার 0ই হবে। তার মানে আমরা কিন্তু ভুল বুঝতেছি। এখনো কিন্তু 0, এখন 0 প্রিন্ট হবে না। এখন কিন্তু আপডেট কি আছে? 1 আছে। 1 আছে। লাস্ট ইনপুট মানে হচ্ছিল লাস্টে যে আমি টাইপ করলাম, তার মানে এই না যে সেটাই আমার লাস্ট ইনপুট। বিষয়টা হচ্ছে আমি এই কে যদি সরে প্রথমে নিয়ে চলে আসি, তাহলে তো সেটা ফার্স্টে চলে গেল। অলওয়েজ আপডেট মানে হচ্ছিল শেষেরটা, ক্যারেক্টারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এস প্রিন্ট হবে। এটা আমরা অনেকেই মিস্টেক করি। ঠিক আছে, এই জন্য এই সময় এই টপিকটা নিয়ে একটু বেশি সময় দিচ্ছি তোমাদেরকে, যে অলওয়েজ আপডেট মান নিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছি এখানে লাস্ট ইনপুট মানে যে আপডেট তা না, কারণ কেউ যদি চেঞ্জ করে দেয় বা শাফল করে দেয়, তাহলে কিন্তু তুমি বুঝতেছো না যে লাস্ট ইনপুটটাই কোনটা ছিল বা কেন ছিল, কিভাবে ছিল, সেটা বোঝা যাচ্ছে না। অতএব আমরা শেষে যেটা দেখতে পাবো সেটাই হচ্ছিল আমাদের প্রিন্ট করবে। এই ক্ষেত্রে যদি আমি রান করি, দেখো এস প্রিন্ট হয়। তাহলে আমাকে বলো তো, তোমাদের টোকেন, কমেন্ট, স্পেসিফায়ার, সাইজ অফ অপারেটর বা সাইজ নিয়ে, ভ্যালু অ্যাসাইন করা নিয়ে, ভ্যালু প্রিন্ট করা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই, প্লিজ। স্যার আমি হচ্ছে ওই তামিম শাহরিয়ার সুবিনের একটা বই আছে, সেখান থেকে হচ্ছে এই টপিকটা একটু পড়ছিলাম। তখন হচ্ছে উনি যেখানে এই যে সিএ ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিয়ে পড়াইছেন, সেখানে ফার্স্টে সিএ মানে বলছে যে একটা ওয়ার্ড লিখতে এই ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে চার ভ্যারিয়েবলের মধ্যে, পরে হচ্ছে নিচে প্রিন্ট করছে যে দা ফার্স্ট লেটার অফ ইউর ওয়ার্ড ইজ %c, এরপরে তো যেটা আছে সেটা। এরপরে স্যার যখন বিল্ড এন্ড রান করছি, এরপরে ওই ওয়ার্ডের শুধু ফার্স্ট লেটারটা আসছে, লাস্টের লেটারটা তো আসে না। তখন কেন ফার্স্ট লেটারটা শো করতেছিল? আচ্ছা, তুমি কি ওই কোডের স্ক্রিনশট আমাকে দিতে পারবা কিনা? জি স্যার পারবো। অবশ্যই, তুমি যদি আমাকে দাও, আমি না কথা শুনে ডিরেক্ট বুঝতেছি না, তাহলে আমি কিন্তু তাহলে তখন দেখে ভালো করে বুঝতে পারবো এবং এক্সপ্লেন করতে পারবো। কেমন? আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। We will sort out inshallah. When there is problem, there is always solution. Okay. ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালু রিড করব। ঠিক আছে, তাহলে ভ্যালু রিড করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো। তার আগে আমি একটু একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই যে আমি যদি ডাবল টাইপের একটা ভ্যালু নিলাম এ, এবং যার মান দিলাম আমি a = 2. পায়ের মানটা 3.1415923263. সাপোজ এটা একটা মান দিলাম আমি এবং প্রিন্ট করলাম printf। আমি ডাবল টাইপের জন্য স্পেসিফায়ার হচ্ছে elf\n এবং আমি প্রিন্ট করতেছি a। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা প্রবলেম তোমরা হয়তো দেখতে পাবা। এখন আমি রান করলাম, কিন্তু রান করার পরে আমি কি সবগুলো ভ্যালু দেখতে পাচ্ছি বলো তো? এখানে 38 আছে, কিন্তু আমরা কয়টা দেখতে পাচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেখতে পাচ্ছি, বাদ বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কজ যে তোমরা যখন ডাবল প্রিন্ট করবা তখন হয়তো বা পুরোটা নাও দেখতে পারো তোমরা। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছিল যে কয়টা ঘর আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ঘর আছে, তুমি যদি এখানে 0.9 দিয়ে দাও, ঠিক আছে, তুমি 0.9 দিয়ে দিলে দেখবা তোমার পুরো ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, অথবা তুমি যদি এখানে 0.2 দিয়ে দাও তাহলে কি হয় চলো দেখি পার্সেন্টেজের পরে। তাহলে দেখো দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত দেখতে পাচ্ছি। এটা মানে হচ্ছে তুমি যদি দশমিকের পরে 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, অনেক সময় দেখবো অনেক যারা ইউআরআই তে অলরেডি প্রবলেম সলভ শুরু করে দিছো,
তারাই দেখবে যে দশমিকের পরে তারা অলওয়েজ 3 ঘর নিয়ে কাজ করছে বা 2 ঘর নিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে এটা জানতে হবে যে আমি দশমিকের পরে 2 ঘর, 3 ঘর, 14 ঘর, 15 ঘর, আমি যদি এখানে 15 ঘরও দিয়ে দিই তাহলে 15 ঘর পর্যন্ত প্রিন্ট করলে কি প্রিন্ট হতে দেখো তো, বাদ বাকি ঘরগুলোতে 0 দ্বারা ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, কারণ দশমিকের পরে 0 ওইভাবে কোনো ভ্যালু অ্যাডিশন হয় না। তাহলে আমি দশমিকের পরে 15 ঘর পর্যন্ত দেখতে পাবো, যদি আমি চাই 1 ঘর পর্যন্ত দেখতে পারবো। এটা শুধুমাত্র ডাবলের ক্ষেত্রে না, তুমি ফ্লোটের ক্ষেত্রেও এটা তুমি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে ডাবল নিয়ে প্রিন্টের ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমি চলে যাই ভ্যালু রিডের ক্ষেত্রে। আমি হ্যালো, হ্যাঁ ক্যারেক্টার এর আগে যেটা দেখাচ্ছিলেন ওখানে যদি আমরা স্ক্যানএফ ইউজ করি, ক্যারেক্টারে স্ক্যানএফ ইউজ করে কোনো ওয়ার্ড নিলে সেটার প্রথম মানে লেটারটা প্রিন্ট করছে, সেটা লাস্ট লেটার প্রিন্ট হচ্ছে না। স্ক্যানএফ এর ক্ষেত্রে কেন হচ্ছে, কারণ সে প্রথমে একটা লেটার রেখে দিচ্ছে, দেখার পরে পরবর্তীগুলো তার ভিতরে রাখতে পারতেছে না। আমরা করেই দেখি আমরা, হ্যাঁ করে দেখি, তারপর আমরা এক্সপ্লেন করি। ওকে, তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা ছিল আমরা একটা ভ্যালু নিলাম। স্যার প্লিজ স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, আপনি তো বলছিলেন যে আমরা সবসময় ফ্লোটের জায়গায় ডাবলটা ইউজ করবো, কারণ ফ্লোট হচ্ছে বেশি নাম্বার নিয়ে কাজ করতে পারে। তো স্যার আমি হচ্ছে আমাদের যে সেমিস্টার যে ম্যাডাম ক্লাস নেন ওনাকে এই কথা বলছিলাম, তখন উনি বলছিলেন যে আমরা যদি ফ্লোটের জায়গায় ডাবল নিই তাহলে ডাবল নিলে নাকি কম্পিউটার তার মেমোরিতে অনেকগুলা ঘর নিয়ে নেয়, পরে নাকি এইটা নিয়ে কাজ করলে অনেক বড় বড় প্রোগ্রামে এক্সিকিউশন টাইমটা অনেক বেড়ে যায়, সেজন্য নাকি প্রোগ্রামে মানে এটা সবসময় ব্যবহার করা উচিত না, যখন লাগে তখন ব্যবহার করা উচিত। এটা হচ্ছিল যখন তুমি প্রবলেম সলভিং এ যাচ্ছ। ঠিক আছে, যখন তোমাকে উপরে একটা টাইম লিমিট দেওয়া থাকে, ঠিক আছে সরি, যখন তোমার একটা টাইম লিমিট দেওয়া থাকে সেই টাইম লিমিটের ক্ষেত্রে অবশ্যই তোমাকে তখন খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ ওই যে কেন বলতো, কারণ আমি কিন্তু একটু আগে বললাম যে জায়গা দখল করার ক্ষেত্রে কিন্তু ডাবল জায়গা দখল করতেছে 64 বিট, আর ফ্লোর জায়গা দখল করতেছে হচ্ছিল তোমার কেবলমাত্র 32 বিট। তো জায়গা দখল করার ক্ষেত্রে অবশ্যই যদি তোমার এরকম কোনো সিনারিও চলে আসে তখন তোমার হচ্ছিল ফ্লোট ব্যবহার করতে হবে। ঠিক আছে, একদমই যে বয়কট করতে হবে এটা শিওর আমি বলে দিলাম যে হ্যাঁ বয়কট করো। তবে আমি দেখছি যে তুমি যেখানে টাইম লিমিটের কথাটা বলতেছো, আমি দেখছি সেখানে ডাবল ব্যবহার করলে খুব একটা বেশি এক্সিকিউশন টাইম বলো বা বলো খুব একটা বেশি ডিফারেন্স আসে না। ঠিক আছে, অনেক হাই লেভেলের কন্টেস্ট বা ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেস্ট না হলে এই ধরনের প্রবলেম, ইভেন ইন্টারন্যাশনাল কন্টেস্টে তুমি এই ধরনের প্রবলেম হবে না আর কি, আমার যেটা ধারণা। ঠিক আছে, এভাবে সমস্যা হওয়ার কথা। ওকে, তাহলে আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে খেয়াল করো। তো প্রিন্টএফ এর মতো আরেকটা ফাংশন হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ যেটা করে সেটা হচ্ছে ভ্যালু রিড করে। তোমরা কি ছবি প্রিন্ট করছো এই পর্যন্ত, যখন ওই যে অনেক দোকানে লেখা থাকে না যে 5 মিনিটে বা 3 মিনিটের ছবি প্রিন্ট করে দেওয়া হয়, তাদেরকে কি করতে হয়, তুমি একটা ছোট্ট একটা ফটো দাও, সেই ফটোটা তারা একটা স্ক্যানারের ভিতরে রাখে, স্ক্যান করে তাদের কম্পিউটারে নিয়ে একটু লাইট বাড়িয়ে দিয়ে তারপরে সাথে সাথে ছবিটা প্রিন্ট করে ফেলে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা স্ক্যান করলো, ভ্যালুটা রিড করে তাদের কম্পিউটারে নিয়ে গেল, ঠিক আছে, এই প্রসেসটা আমাদের এখানেও আছে, আমাদের প্রোগ্রামে আছে। সেটা কিভাবে করি আমরা, দেখো স্ক্যানএফ একটা ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটার কাজই হচ্ছে স্ক্যান করা। ঠিক আছে, স্ক্যান করা এই ফাংশন মানে বারবার করতে হবে, এই জন্য এফ, যার কারণে আমরা বলি স্ক্যানএফ একটা ফাংশন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার মানে অবশ্যই আমাকে এখানে স্পেসিফায়ার বা রূপক ব্যবহার করতে হবে ইন্টিজার টাইপের। এখন এই ক্ষেত্রে স্ক্যানএফ করলে যেটা হয় যে ওই যে বক্সটা আছে, যে এখানে এ নামক যে বক্সটা আছে, এই বক্সের রাস্তাটা তোমাকে চিনাই দিতে হবে। ঠিক আছে, কিভাবে চিনাই দিবা, সেই চিনাই দেওয়ার জন্য একটা মাধ্যম হচ্ছে অ্যাম্পারসেন্ড সাইন। ঠিক আছে, যেটা কিনা তুমি কিবোর্ডে শিফট প্রেস করে যদি 7 প্রেস করো তাহলে চলে আসবে। তাহলে এটা হচ্ছিল তোমার অ্যাম্পারসেন্ড সাইন। অ্যাম্পারসেন্ড সাইন ইউজ করা মানে হচ্ছিল মেমোরি অ্যালোকেশন করতেছো, যে আমি ওই মেমোরিতে যেতে চাই, আমি ওই ঘরটাতেই যেতে চাই, আমি রোড নাম্বার 10-এর 5 নম্বর বাড়িটাতেই যেতে চাই। তাহলে এই যে তুমি স্পেসিফিক বলে দিচ্ছ বা অ্যাড্রেস করে দিচ্ছ, এটাকে বলা হয় মেমোরি অ্যালোকেশন। এখন তুমি কার জন্য মেমোরি অ্যালোকেশন করতেছো, এর জন্য। তাহলে তুমি যদি এখানে এ দিয়ে দাও তাহলে কি হয়ে গেল, দেখো তো এর জন্য তুমি মেমোরি অ্যালোকেশন করতেছো। এখন এটা কোন টাইপের, পূর্ণ সংখ্যা।
এই কারণে আমরা এখানে ব্যবহার করছি পার্সেন্টেজ ডি। এখন এই মেমোরি অ্যালোকেশন বা ভ্যালু রিড কেন করা হচ্ছে? কারণ আমরা যখন প্রিভিয়াসলি ভ্যালু অ্যাসাইন করতাম, এখানে সাপোজ যে 10 দিয়ে দিছি, এই 10টাকে যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে রান করার পরে কোডে এসে পরিবর্তন করতে হয়। সাপোজ আমি যেমন এখানে যদি একটু প্রিন্ট করে তোমাদেরকে দেখাই আবার, পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন কমা হচ্ছে এ, এবং এই লাইনটা যদি আমি কমেন্ট করে দেই, এই লাইনটা আপাতত আমাদের লাগতেছে না, কাজ করবে না, তাহলে এই ক্ষেত্রে দেখো আমি এখানে ভ্যালু প্রিন্ট করলাম 10। এখন আমি যদি এখানে 100 প্রিন্ট করতে চাই, আমাকে 100 আবার কোডের ভিতরে গিয়ে লিখতে হচ্ছে, তারপরে আমি সেই 100টা দেখতে পাচ্ছি। কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া বা ভ্যালু রিড করা মানে হচ্ছে যে তোমাকে অবশ্যই এখানে তো তুমি ভ্যালু অ্যাসাইন করতে পারবেই না, তোমাকে ডিরেক্ট রিড করার ক্ষেত্রে কিন্তু ভ্যালু অ্যাসাইন করা যাবে না, কারণ তুমি যদি অ্যাসাইনই করে দাও তাহলে রিড করার কি প্রয়োজন? আর যদি তুমি রিডই করো তাহলে তোমার অ্যাসাইন করার কি প্রয়োজন? অনেকে আমরা এই ভুলটা করি, আমরা এখানে অ্যাসাইনও করে দেই আবার এখানে রিডও করি। কেন বাবা, তুমি তো অ্যাসাইন করেই দিচ্ছ, তাহলে রিড করার কি দরকার আছে? আর যদি তুমি রিডই করো তাহলে অ্যাসাইন করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো সুবিধাটা কোথায়, আমি যখন যে ভ্যালু ইচ্ছা, ইউজার যে যেরকম যখন ইচ্ছা তখন সেই ভ্যালুটা ইনপুট দিতে পারে। যেমন আমি 10 ইনপুট দিলে 10 আমি আউটপুটে দেখতে পাচ্ছি, কোডে কোনো জায়গায় কিন্তু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। আমি যদি এখানে 500 ইনপুট দেই তাহলে আমি 500 দেখতে পাচ্ছি, আমার কোথাও কোডে চেঞ্জ করতে হচ্ছে না। এটা হচ্ছে ইফিসিয়েন্ট ওয়ে। কারণ তুমি যখন একটা সফটওয়্যার বানাচ্ছ, তুমি জানো না যে ইউজার, বা তুমি একটা ক্যালকুলেটর সফটওয়্যার বানাইলা, তুমি জানো না ইউজার কোন দুইটা সংখ্যার যোগ করতে যাচ্ছে। তুমি এখানে শুধু শুধু বলে লিখে দিলেই তো হবে না যে 10 আর 20 এর যোগফল, এটা বলে দিলে হবে না, কারণ ইউজারের দরকার হচ্ছে 50 আর 50 এর যোগফল। তো তুমি দিয়ে দিচ্ছ তোমার প্রোগ্রাম শুধুমাত্র 10 আর 10 যোগ করে কত হয় এটাই করতে পারে, তাহলে ওই সফটওয়্যারটা কেউ কিনবে না। এর জন্য ডাইনামিক হইতে হবে। এখন এই ডাইনামিক প্রসেসটাই হচ্ছে ভ্যালু রিড করা। এই ক্ষেত্রে আমি না হয় একটা পূর্ণ সংখ্যা ভ্যালু রিড করলাম, আমি যদি এখন দশমিক সংখ্যার ভ্যালু রিড করতে চাই বা তাহলে আমাকে কি করতে হবে? এখানে এলএফ দিলেই হয়ে যাবে? এখানে শুধু এলএফ দিলেই কি হয়ে যাবে? পাত্রটাও ডাবল নিতে হবে, আমাদের ডেটা টাইপটাকেও ডাবলে নিতে হবে। এখানেও কি ডাবল দিতে হবে না ইন্টমেইনের এই জায়গায়? না স্যার। না স্যার, না স্যার ওখানে চেঞ্জ হবে না। না স্যার সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার এটা ফিক্সড, ঠিক আছে? আচ্ছা এখানে তো ঠিকই আছে তাই না? এখানে পার্সেন্টেজ ডি থাকবে তাই না? না না স্যার, এখানে পার্সেন্টেজ ডি থাকবে না, তাহলে কি হবে? না স্যার না স্যার, এলএফ ভেরি গুড। তাহলে চলো এবার আমরা নেই, মনে করছি 0.12159 ভ্যালু নিলাম, চলে আসছে 6 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা চাইলে 2 ঘর প্রিন্ট করে দেখতে চাইলে জাস্ট এখানে 0.2 দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আমরা এবার যদি নেই মনে করো 5.69 এর মনে করো কতগুলো নিলাম, কিন্তু আমি আউটপুট দেখতে পাচ্ছি লাস্ট 2 ঘর পর্যন্ত। ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু দশমিকের 2 ঘর বা যে কোনো ভ্যালু এখন ডাইনামিকলি রিড করতে পারি। তাহলে ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা যদি রিড করতে চাই, ক্যারেক্টারের ক্ষেত্রে মনে করো আমরা CH দিলাম, যেটা আমাদের একটু আগে কোশ্চেন আসছিল, ঠিক আছে? তো কোশ্চেন আসার ক্ষেত্রে পার্সেন্টেজ সেই আমি একটু বলে দিই কেন এটা হচ্ছে। যে আমার কোশ্চেনটা করলাম সি ব্যাকস্ল্যাশ এন কমা অপারেটর পরে CH, এবারে ডুপ্লিকেট করতে চাইনি। ওকে, এবার একটু রান করে দেখি। এখন আমরা ঠিক আছে যে সি নিলাম, সি আউটপুট দেখাইলাম, কিন্তু আমাকে একজন কোশ্চেন করছে যে সাপোজ মনে করো আমার নাম নিলাম আবিদ, কিন্তু এখানে শুধুমাত্র এ রয়েছে, কিন্তু বাদ বাকি গুলো কেন থাকে না স্যার? কারণ আমরা জানি একটু আগে দেখছি যে সর্বলাস্ট যেটা আছে সেটাই তো আমাকে নেওয়ার কথা, আপডেটটা নেওয়ার কথা, কিন্তু শুধুমাত্র এ কেন প্রিন্ট হলো? এই ক্ষেত্রে এখন কিন্তু তুমি ভ্যালু অ্যাসাইন করতেছো না, ভ্যালুকে অ্যাসাইন করতেছো, ভ্যালু কিন্তু রিড করতেছো। যখন সে তার ভিতরে এই CH এর ভিতরে যখন সে একটা ইনপুট পাইলো, এই CH এর ভিতরে যখন সে একটা ইনপুট পাইলো, সে খুব ব্যস্ত হয়ে গেছে, সে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তাকে প্রথম ক্যারেক্টারটা নিয়ে আগে কোথায় রাখতে হবে? এই পাত্রে রাখতে হবে। সে তো জানেই যে এই CH এর পাত্রে কেবলমাত্র একটা ক্যারেক্টারই রাখতে পারে, তাহলে কি তাকে আবার দৌড়িয়ে গিয়ে B, I, D এগুলো আনার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছিল মেমোরি অ্যালোকেশন করে দেওয়া।
সে ভ্যালু পেয়ে গেছে একটা ক্যারেক্টার, সে ডিরেক্ট জেনে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছে, পরবর্তীতে যে কেউ আসছে সেটা তার খেয়ালই নেই, ঠিক আছে, সেটা তার খেয়ালই নেই। কিন্তু অ্যাসাইন করার ক্ষেত্রে এটা হয় না। এটা হচ্ছিল স্ক্যান এবং অ্যাসাইনমেন্টের ভিতরে একটা পার্থক্য তুমি বলতে পারো, ঠিক আছে, যে সে ব্যস্ত হয়ে পড়ছে। যেমন আমি এখানে যদি অন্য আরেকটা কিওয়ার্ড নিতাম, যেমন বুকস নিলাম আমি, ঠিক আছে, বুকস এর বি আছে, বাদ বাকি কেউ নেই, কারণ সে এই অ্যাম্পারসেন্ট সাইনটা ব্যস্ত হয়ে গেছে এই বি কে তার বাড়িটাকে চিনাই দিতে। তারপরে যে আর কেউ আসছে তার কোনো খেয়াল নেই, কারণ তার কাছে জানে আর জায়গাও নেই, তাকে তার আত্মীয় স্বজনদেরকে জায়গা দিতে হবে। মনে করো 10 জন আত্মীয় স্বজন আসছে, তোমার ঘরে সিট আছে একজন, ঠিক আছে, তুমি শুধু একজনকে জায়গা দিতে পারো, বাদ বাকি আর কাউকে দিতে পারতেছো না, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে হয়তো তুমি হিউম্যানিটি থেকে হয়তো চুজ করতে পারবে তুমি কাকে জায়গা দিবা, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে প্রোগ্রাম হচ্ছে একটা স্টুপিড একটা যন্ত্র, বোকা যন্ত্র, যেটাকে আমরা স্মার্ট বানাইতে চাচ্ছি, তো সে তো জানে না যে আসলে কাকে প্রায়োরিটি বেশি দিতে হবে, ঠিক আছে। আমি আশা করি তোমার অ্যান্সারটির প্রশ্নের উত্তরটি তুমি পেয়ে গেছো, ঠিক আছে। এরপরে তাহলে আমরা দেখি যে আমরা ভ্যালু, সরি কিছু বললা, যদি কোনো কোশ্চেন থেকে বলতে। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে যেহেতু জায়গা দিতে পারতেছে না, এই কারণে সে প্রথম ভ্যালুটাকে নিয়েই রেখে দিচ্ছে। কিন্তু অ্যাসাইন্টের ক্ষেত্রে তো তার উপরে ভ্যালু আসতেছে, সে ওইটাকে রিপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে, পরবর্তী আগের ভ্যালুটাকে রিপ্লেস করে দিচ্ছে। এখন এই ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যালু রিড করাও শিখে গেলাম, ভ্যালু প্রিন্ট করাও শিখে গেলাম, আমরা একই সাথে অনেকগুলো ভ্যালুকে প্রিন্ট করা শিখে গেছি, সেপারেটেড ইন্টিজার শিখে গেছি। আমাদের পয়েন্টগুলো আমি একটু দেখে নিই, জাস্ট আ সেকেন্ড। আমাদের কি কি পয়েন্ট ছিল আজকের, সেই পয়েন্টগুলো আমি একটু তোমাদেরকে একটু আবার বলি। আমাদের প্রথম পয়েন্ট ছিল হচ্ছে টোকেন। আমরা টোকেন সম্পর্কে ভালোভাবে জেনেছি, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, তারপরে সিম্বল, তারপরে স্ট্রিং, আর কি কি ছিল জানো বলো তো? কমেন্ট, অপারেটরস। হ্যাঁ, ভেরি গুড, ওকে ফাইন, আমরা এটা ফিনিশ করে ফেললাম। কমেন্ট আমরা শিখছি, আমরা মাল্টিপল লাইন, মডিফায়ার নামে একটা জিনিস শেখাতে চেয়েছিলাম। ওকে, মডিফায়ার নামক একটা জিনিস আমি শিখাতে চেয়েছিলাম। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। মডিফায়ার যেটা করে সেটা হচ্ছিল অনেক সময় আমাদের কি প্রয়োজন পড়ে জানো, এই ইন্টিজারকে আমাদের 2 to the power 18 মানে সরি 10 to the power 18 পরিমাণে জায়গা দখল করতে দিতে হয়। 10 to the power 18, আমি নরমালি কিন্তু বলেছি ইন্টিজার 2147483647, 10 to the power 9 যেটাকে আমরা বলতেছি, 10টা ডিজিট আছে, 10 to the power 9 পর্যন্ত জায়গা দখল করতে পারে। কিন্তু ওই যে বললাম না দুইটা সংখ্যার যোগফল যদি 10 to the power 9 কে যদি এক্সিড করে যায়, তখন সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই ক্ষেত্রে তোমাকে মডিফায়ার ব্যবহার করতে হবে। মডিফায়ার যেটা করে সেটা হচ্ছিল লং ইন্টিজার। এই লং মানে হচ্ছে এই দুইটা লং যেটা করে, এই এ নামক ভেরিয়েবল এখন আর মেমোরিতে 4 বাইট জায়গা দখল করতেছে না, এখন 8 বাইট জায়গা দখল করতেছে। 8 বাইট মানে হচ্ছে 64 বিট। তার মানে তুমি তোমার কম্পিউটারের যে 64 বিট অপারেটিং সিস্টেম, তাকে তুমি ফুল অ্যাক্সেস দিচ্ছ ইন্টিজারের জন্য। আগে শুধু 32 বিটকে নিয়ে খেলাধুলা করতে পারতো, জায়গা দখল করতে পারতো, কিন্তু এখন তুমি ওভারঅল 64 বিটকে নিয়ে অ্যাক্সেস করতে দিচ্ছ। তো এই কারণে আমরা এখানে লং ইন্টিজার ব্যবহার করি, এবং এই লং এর যে স্পেসিফায়ার সেটা হচ্ছিল %LLD, মানে লং ডেসিমেল ভ্যালু, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা ভ্যালু রিডও করি, তাহলে আমাকে অবশ্যই স্ক্যান করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই %LLD ব্যবহার করতে হবে। এবং অনেকেই আবার একটা কাজ করো, তোমরা কি এই স্ক্যানএফ এর ক্ষেত্রে কিন্তু কোনো কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারবে না, তুমি ব্যাকস্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এগুলো ব্যবহার করতে পারবে না, এগুলো এটা মাথায় রাখবা। এবং কমা অপারেটর পরে % দিয়ে যদি আমি এ দেই, তাহলে সে 64 বিটের তোমার ভ্যালু রিড করবে, এবং প্রিন্ট করতে গেলেও তোমাকে অবশ্যই এখানে %LLD\n দিয়ে কমা অপারেটর দিয়ে প্রিন্ট করতে হবে। এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা। এবং এটা শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রেই না, এটা তোমার হচ্ছিল ফ্লোটের ক্ষেত্রে তোমার 8 বাইট পর্যন্ত জায়গা দখল করবে, তোমার ডাবলের ক্ষেত্রে তোমার 10 বাইট, ঠিক আছে, ডাবলের ক্ষেত্রে তোমার 10 বাইট পর্যন্ত জায়গা দখল করতে পারে। তবে ডাবলের ক্ষেত্রে তোমাকে দুইবার লং লিখতে হবে না, তোমাকে ডাবলের ক্ষেত্রে তখন শুধুমাত্র লং ডাবল লিখতে হবে,
ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে যে লং গুলোকে বলা হচ্ছে মডিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার বলি নরমালি আমরা, এদেরকে আমরা বলি অ্যাক্সেস মডিফায়ার। ঠিক আছে, তাহলে ইন্টিজারকে আমরা 64 বিটের অ্যাক্সেস দিতে পারবো, মানে মনে করো যে সে হচ্ছিল সুপারম্যানের মতো একটা ক্ষমতা পেয়ে যাচ্ছে। তুমি তোমার স্যার লং লং কি বলে এটাকে যেটা করলেন বলে গেছি, ওটার স্পেসিফায়ারটা কি? ও লং তোমার- ডাবল লং ডাবল লং ডাবল মানে লং ডাবলের জন্য হচ্ছিল পার্সেন্টেজ এলএলএফ হবে, দুইটা ছোট হাতের এলএলএফ হবে, এইভাবে হবে। ঠিক আছে, লং ডাবল। ওকে। ঠিক আছে, এগুলো তোমরা এক্সপেরিমেন্টের জন্য বাসায় বসে প্র্যাকটিস করবা প্রচুর, মানে প্রোগ্রামিং মানেই হচ্ছিল প্র্যাকটিস। তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, আজকে মাত্র আমরা 18 জন পার্টিসিপেট করছি, হয়তো বা ক্লাস ভালো লাগতেছে না হয়তো এই জন্য। তবে আমি চাই যে একটা জিনিস হলো আমরা এখান থেকে আশা করি শিখতে পারবো। তবে আমি এক সেকেন্ড আর তোমাদের সাথে 5টা মিনিট সময় নেবো, একটু বলে নিই। টোকেন নিয়ে বলছি, কমেন্ট নিয়ে বলছি। স্পেসিফায়ার মানে হচ্ছে আমাদের যে বেসিক যে 4টা ডেটা টাইপস আছে, ইন্টিজার, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, এলএফ, পার্সেন্টেজ সি। আমি কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, কিভাবে ভ্যালু প্রিন্ট করতে হয়, কিভাবে তুমি ভ্যালু রিড করবা, এবং কনস্ট্যান্ট কিওয়ার্ড যেটা প্রাইমারিলি আমরা সবথেকে বেশি ব্যবহার করবো, ব্যাকস্ল্যাশ n এবং ফরওয়ার্ড ব্যাকস্ল্যাশ t, এই দুটো জিনিস আমরা দেখছি। এছাড়াও কমা অপারেটর দেখছি, সাইজ অফ অপারেটর দেখছি, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছি, এবং এট লাস্ট অ্যাক্সেস মডিফায়ারটা দেখলাম। আজকের টপিকটি কিন্তু আমি বলেছিলাম যে ইম্পর্টেন্ট, এবং অনেকগুলো বেসিক টপিক আমাদের পাওয়ারে এগুলো। আমাদের নেক্সট ক্লাস করতে গেলে অবশ্যই এই ক্লাসটা দেখা বা করা সবার দরকার ছিল। এই কারণে আমার কষ্ট লাগতেছে যে আমরা মেনলি স্যার সবাই গ্রামে তো স্যার, এই জন্য স্যার অনেকে স্যার রাত হয়ে গেছে ঘুমায় পড়ছে। আমাদেরও স্যার তোমাদের ঘুম পাচ্ছে?